সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হয়ে এটা আরো একবার প্রমাণ হলো যে ভালো মানুষের স্থান বাংলাদেশে নাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সবসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়েন। সুতরাং ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মামলা খাবেন এটা সবাই ভেবেছিলেন এবং সাইদুল হক সুমন তিনি যে সংসদে 5 বছর টিকতে পারবেন না এটাও মানুষ কিছুটা ধারণা করেছিল, আর সেটাই হতে যাচ্ছে। বিশেষ করে কে মামলা করলো, কেন মামলা করলো এবং সাইদুল হক সুমনকে টার্গেট করি কেন মামলাটা করলো, যেই মুহূর্তে ব্যারিস্টার সুমন তিনি দেশের জন্য ভালো কাজ করতেছেন এই সমস্ত কিছু উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনকে কোন কোন মাধ্যমে ফাঁসানো হচ্ছে। তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন যারা ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড ভালোবাসেন এবং নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন ব্যারিস্টার সুমনকে নিয়ে। চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যারা যে দুর্নীতিবাজরা মামলা করেছিল সেই দুর্নীতিবাজদের মুখোশ কিভাবে সংসদে ব্যারিস্টার সুমন উন্মোচন করে দিয়েছিল সেটা একটু দেখব। ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনারা দেখবেন। চলুন আগে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিভাবে সংসদে প্রতিবাদ করেছিল সেটা একটু দেখে আসি। মাননীয় মন্ত্রী সমরে দল করিম কালো টাকারে সাজা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে 2টি অফিস পেয়ে, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে, পিরোজপুরে আছে ওনার, নাজিরপুরে আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে দল করি। কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষ। ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পূর্ণ প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরে দল করিম। হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে, যে এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে 2-1টা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানে দুর্নীতির কোনো গন্ধ পাই, যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি তারাই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন। যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার, এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না, প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাজা করছেন উনি, তাও মন্ত্রী হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে তিনি সাজা করেন, তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে, যারা কালো টাকার মালিক, তাদেরকে তো নৈতিক ভাবে উনি কোনো কথাই বলতে পারেন। উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেখানে উনি সাজা করছেন, এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী,
ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই। যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের 894 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে, ওনার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4% জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজাউল করিম। যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়নি, উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সব প্রতি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সবকালে যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি, দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে কোনোভাবেই বঙ্গবন্ধু সীমারভাবে আমরা পৌঁছাইতে পারবো না। এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয়ে না থাকে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন, নাইলে উনার জন্মসাল ঠিক কিনা এটা উনাকে প্রমাণ করতে হবে। নাইলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এই একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যতদিন বেঁচে আছি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই, আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই।